হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে যেটা 2025-এর জন্য বেরিয়েছে সেখান থেকে আমরা এসসি 44 থেকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। একদম প্রথম কোয়েশ্চেন এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে তাকে বলা হয় পেরিডাম, পেরিকার্প, পেরিস্পাম নাকি এন্ডোস্পাম। ঠিক আছে, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে পেরিডাম যেটা আছে, এখানে যে অপশানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা একটুখানি জেনে নিই। একদম প্রথমে যে অপশানটা ছিল সেটা হচ্ছে পেরিডার্ম। নামগুলো সবগুলোই চেনা। পেরিডার্ম যেটা সেটা কাকে বলে দেখো, তোমরা যারা নোট করার জন্য একবারে পেন খাতা নিয়ে বসে আছো তারা আমার সঙ্গে সঙ্গে লিখে নাও। পেরিডার্ম হচ্ছে, এটা তোমরা 11-এ পড়েছো, কর্ক, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম ও গৌণ কর্টেক্সকে একসঙ্গে বা সম্মিলিতভাবে পেরিডাম বলে। ওকে, নেক্সট আমাদের যে অপশন যেটা ছিল সেটা কি ছিল দেখি একবার। 2 নম্বরে ছিল হচ্ছে পেরিকার্প। তাহলে পেরিকার্প কাকে বলে একটুখানি তোমরা লিখে নাও, মানে সবগুলো সম্পর্কে তো আমাদের জেনে রাখতে হবে। পেরিকার্প শুধু মুখস্থ করলে পরীক্ষার খাতায় আমাদের মনে থাকবে না। পেরিকার্প যেটা সেটা হচ্ছে যে ফলত্বক, ঠিক আছে, ফলত্বক বা বলা যেতে পারে ফলের যে বাইরের আবরণ, ফলের যে কোনো ফল আর কি, ফলের বাইরের আবরণকে বলা হচ্ছে পেরিকার্প। এই পেরিকার্পটা কোত্থেকে উৎপন্ন হয় না, ডিম্বাশয়, যেটা ডিম্বাশয়ের প্রাচীর থেকেই এই ফলের ফলত্বক উৎপন্ন হয়। তাহলে এটাও লিখে রাখো যে ডিম্বাশয়ের প্রাচীর থেকে উৎপন্ন হয়, ডিম্বাশয়ের প্রাচীর থেকে উৎপন্ন হয় হচ্ছে এই পেরিকার্পটা। ঠিক আছে, তাহলে এখানে যেটা আছে যে নিউসেলাসের অবশিষ্টাংশ, পেরিডাম তার মানে হলো না, পেরিডাম যেটা সেটা হচ্ছে ক্লাস 11-এ যেটা পড়েছো, ক্যাম্বিয়াম, গৌণ ক্যাম্বিয়াম, এদেরকে গৌণ কর্টেক্সকে একসঙ্গে বলা হচ্ছে পেরিডাম। পেরিকার্প দেখলাম যে ফলের যে বাইরের ত্বক তাকে বলা হচ্ছে পেরিকার্প। পেরিস্পাম আর এন্ডোস্পাম মানে যে শস্য যেটা অংশটা তাকেই বলা হচ্ছে এন্ডোস্পাম, যার যে ক্রোমোজোমের প্রকৃতি সেটা হচ্ছে 3N প্রকৃতির হয়। তো এন্ডোস্পামটাও হবে না, যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে পেরিস্পাম, এটা হয়ে যাবে আনসার। ওকে, নিউসেলাসের অবশিষ্টাংশ যা বীজে উপস্থিত থাকে সেটাকে বলা হচ্ছে পেরিস্পাম, অপশন সি হয়ে যাবে আনসার। ওকে, বেশ, তারপরের কোয়েশ্চেন আমরা চলে আসি, দেখি 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে যে ওভিউলেশন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ ঘটে মাসিক রজতচক্রের 14তম দিনে, অপশান বি হয়ে যাবে আনসার। 3 নাম্বার হচ্ছে, এখানে বাকি অপশানগুলো সম্বন্ধে বলার মতো কিছু নেই আর কি। 3 নাম্বার, জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইইউডি এটা একটা উদাহরণ হলো মালা এন ডায়াফ্রাম, ভাসেক্টমি নাকি কপার টি। তো আগের ক্লাসে আমি বলেছিলাম এটার আনসার হয়ে যাবে কপার টি। ওকে, আইইউডির একটা উদাহরণ হচ্ছে কপার টি। ভাসেক্টমি যেটা আমি বলেছি ভাস ডিফারেন্সকে কেটে বাদ দেওয়ার পদ্ধতি, অর্থাৎ ভাস ডিফারেন্স থাকে হচ্ছে পুংজননতন্ত্রে। ভাসেক্টমিটা তার মানে পুরুষদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হচ্ছে ভাসেক্টমি। ডায়াফ্রাম যেটা সেটা হচ্ছে গর্ভনিরোধের বাধাদায়ক পদ্ধতি হচ্ছে ডায়াফ্রাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি 4 নাম্বার। যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটা মাত্র জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, বলো তো এটাকে কি বলা হবে? দেখো একটু চেষ্টা করে, এটাকে বলা হচ্ছে প্লিওট্রপি। ওকে, আচ্ছা, তারপরে 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে জেনেটিক কোড সম্পর্কিত নিচের কোনটা সঠিক। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, নিচের তার মানে এখানে অপশন এ বি সি ডি যেগুলো আছে তার মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে। কি বলেছে দেখি, যে একটা কোডন সব সময় একাধিক অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। একটা কোডন যদি থাকে সেটা হচ্ছে একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে সেটা কিন্তু নয়।
মানে অনেকগুলো একটাকে কোড করতে পারবে সেটা ঠিক আছে, কিন্তু একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে এটা কিন্তু ঠিক নয়। 2 নাম্বার, একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, এইটা হবে ঠিক। অপশান বি হয়ে যাবে আনসার। কেন হবে আমি বলে দিচ্ছি। অপশান সিটা আর ডিটা কী আছে একটু দেখে নিই আগে। জেনেটিক কোড সিঙ্গলেট, ডাবলেট বা ট্রিপলেট প্রকৃতির। না, জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট প্রকৃতির, অর্থাৎ 3টে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হচ্ছে জেনেটিক কোড। তার মানে সিঙ্গলেট, ডাবলেট এটা হবে না, তাই অপশান সি হবে না। অপশান ডিতে আছে হচ্ছে পাশাপাশি অবস্থিত প্রথম কোডন শেষ হবার পূর্বেই দ্বিতীয় কোডনটি শুরু হয়। প্রথম কোডন মানে আমি বলছি ধরো AUG শেষ হতে না হতেই আবার দ্বিতীয় কোডন, অর্থাৎ CUU এরকমভাবে হয়ে যায়, এরকমটা তো হয় না, তাই অপশান ডি কিন্তু হবে না। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। কীরকম দেখো এখানে, এটা কত দাগের কোয়েশ্চেন ছিল জানো? এটা হচ্ছে তোমার 5 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা, 5 নাম্বার কোয়েশ্চেন বলছে কি না, 5 নাম্বার কোয়েশ্চেনে বলেছিল যে একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। কীরকম দেখো, যেমন ধরো GUU এটা একটা কোডন, যেমন ধরো GUC এটা একটা কোডন। এই যে 3টে করে নাইট্রোজেন বেস, এই জন্য বলা হয় ট্রিপলেট। ওকে, GUA এই একটা কোডন, GUG এই যে একাধিক কোডন, এই সব কোডনগুলো একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে, অর্থাৎ এটা যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে সেটার নাম হচ্ছে ভ্যালিন। তাহলে এই যে এটা স্টেটমেন্টটা ছিল সেটা তার মানে ঠিক। যেমন আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, দেখো UGC এই দুটো কোডন আবার সিস্টেইন, সালফারযুক্ত এটা সিস্টেইন, একে কোড করছে। তাহলে একাধিক কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, এটা কিন্তু ঠিক। ওকে, 5 নাম্বার কোয়েশ্চেন হলো। তারপরের কোয়েশ্চেনে চলে যাই। 6 নাম্বার কোয়েশ্চেন বলেছে যে বিজ্ঞানী মিলারের পরীক্ষায় সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিডের উৎস হলো। অ্যামাইনো অ্যাসিডের উৎস হচ্ছে কি? CH4। কোথায় আছে CH4? আছে এটাতে আছে CH4, এটাতে আছে CH4, এটাতে নেই, এই একটা CH4 আছে। ওকে, তুমি 3টেতেই CH4 আছে। আর থাকে হচ্ছে NH3 এটাতে আছে, NH3 এটাতে নেই, তার মানে এটা এখানে বাদ চলে যাবে। NH3 এখানেও আছে। সি আর ডি এর মধ্যে আমরা এবার দেখব। NH3 আছে। নেক্সট হচ্ছে H2, এটাতে H2 নেই, তার মানে অপশান ডি বাদ চলে যাবে, অপশান সি হয়ে যাবে আনসার। H2 এবং হচ্ছে জল, বা এখানে জলীয় বাষ্প মানেই তো সেটা জল, তার মানে অপশান সি হয়ে যাবে আনসার। ওকে, অপশান সি হয়ে যাবে আনসার। মিলারের পরীক্ষায় সংশ্লেষিত যে অ্যামাইনো অ্যাসিড তার উৎস হচ্ছে CH4, NH3, H2 এবং হচ্ছে জলীয় বাষ্প, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আনসার। তারপরের কোয়েশ্চেন, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমরা আমাদের বায়োলজি স্টাডিমেটে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু কোয়েশ্চেন তোমরা পারছো না, সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আমি আমার যথাসাধ্য আমি আমাদের হেল্প করার চেষ্টা করব। নেক্সট হচ্ছে যে 6 নাম্বার 7 নাম্বার, যে খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? খণ্ডিত জিন মানে বলা হয় স্প্লিট জিন। কি বলা হয়? স্প্লিট জিন মানেই হচ্ছে খণ্ডিত জিন। এই স্প্লিট জিন দেখতে পাওয়া যায় হচ্ছে ইউক্যারিওটদের দেহে দেখতে পাওয়া যায় হচ্ছে এই স্প্লিট জিনটা। ওকে, তাহলে এখানে অপশান এতে দেখি কি আছে, যে খণ্ডিত জিনের এক্সন থেকে mRNA গঠিত হয়, এটা ঠিক নয়। অপশান বি, প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে। প্রথমত প্রোক্যারিওটিক কোষে খণ্ডিত জিন থাকে না, খণ্ডিত জিনের ইন্ট্রন থেকে mRNA গঠিত হয় না। এবং ডি হচ্ছে ইউক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন এবং এক্সন থাকে, একদম অপশান ডি হয়ে যাবে আনসার। তার মানে এখানে বলা হলো যেটা, যে খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়,
আচ্ছা, খণ্ডিত জিন সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? দেখেছো এই নয়টা বারবার কিন্তু এটা আমাদেরকে জানতে হবে, যেটা যে সঠিক নয় বলেছে এটা। ওকে ওকে, সঠিক নয়। খণ্ডিত জিনের এক্সন থেকে এমআরএনএ গঠিত হয়। প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে, খণ্ডিত জিনের ইন্ট্রন থেকে এমআরএনএ গঠিত হয় না। আচ্ছা, অপশান বি হয়ে যাবে আনসার। প্রোক্যারিওটিক কোষের খণ্ডিত জিনে ইন্ট্রন থাকে, এটা হবে না। ইউক্যারিওটিক কোষে থাকে, প্রোক্যারিওটিক কোষে হবে না। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে। দেখেছো আবার আমি নিজেই ভুল করছিলাম। খণ্ডিত জিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, সঠিক এটা নয়, সঠিক নয় সেটা জিজ্ঞাসা করেছে আর কি, তাই অপশান বি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মধুর মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কী কী? অপশান আছে দেখি। লিভুলোজ ডেক্সট্রোজ, লিভুলোজ মল্টোজ, গ্লুকোজ সুক্রোজ, সুক্রোজ মল্টোজ। আচ্ছা, এখানে মনে হচ্ছে অপশানটা একটুখানি ভুল আছে। তোমরা এখানে যে অপশান আছে তার বেশি লেভুলোজ এবং ডেক্সট্রোজ এটা আনসার করে দিও। ঠিক আছে, বেশ। তারপরের কোয়েশ্চেন দেখি 9 নাম্বার। কমন কোল্ড নিউমোনিয়া থেকে আলাদা। কমন কোল্ড যেটা মানে সাধারণ সর্দি কাশি যেটা, সেটা বলছে যে আলাদা, কারণ নিউমোনিয়াটা সংক্রামক, পক্ষান্তরে কমন কোল্ড হচ্ছে অভাবজনিত রোগ। কমন কোল্ড মানে সাধারণ সর্দি কাশি, এটা কি আর অভাবজনিত রোগ? কোনো কিছুর অভাবে হচ্ছে সেটা তো নয়। অপশান এ হবে না, অপশান বি হচ্ছে। বলছে নিউমোনিয়া ভ্যাকসিন দ্বারা প্রতিহত করা যায়, পক্ষান্তরে কমন কোল্ডের কোনো ভ্যাকসিন নেই। সাধারণ সর্দি কাশির জন্য ভ্যাকসিন দরকার হয় না। সি হচ্ছে ঘটে ভাইরাস দ্বারা, অর্থাৎ নিউমোনিয়াটা বলছে ভাইরাস দ্বারা, পক্ষান্তরে কমন কোল্ড হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থেকে। প্রথমত নিউমোনিয়া যেটা ডিপ্লোকক্কাস নিউমোনি, এটা একটা ব্যাকটেরিয়া, এটা ভাইরাস নয়, তাই ভাইরাস দ্বারা ঘটে, অপশান সি হবে না। নেক্সট অপশান যেটা আছে সংক্রামিত করে বায়ুথলি সমূহকে, পক্ষান্তরে কমন কোল্ড নাক ও শ্বসন পথকে সংক্রামিত করে কিন্তু ফুসফুসকে নয়, অপশান ডি হয়ে যাবে আনসার। নিউমোনিয়াটা সংক্রামিত করে বায়ুথলি সমূহকে, ঠিক আছে, নিউমোনিয়া মানে ফুসফুস সংক্রান্ত, ফুসফুসের বায়ুথলিকে সংক্রামিত করে। পক্ষান্তরে কমন কোল্ড অর্থাৎ সাধারণ সর্দি কাশি হলে দেখবে নাক এবং শ্বসন পথকেই সংক্রামিত করে কিন্তু ফুসফুসকে নয়, অপশান ডি হয়ে যাবে আনসার। ওকে, 10 নম্বরের কোশ্চেনে চলে আসি যে পিসিআরের জন্য কোন এনজাইমটি প্রয়োজন? পিসিআর অর্থাৎ পলিমারেজ চেন রিয়াকশান, এরা জিন অ্যাম্প্লিফাই করতে সাহায্য করে। তো এখানে যে উৎসেচকটা লাগে সেটা হচ্ছে ট্যাক পলিমারেজ, TAQ, ট্যাক পলিমারেজ। ওকে, তারপরের কোয়েশ্চেন কি আছে দেখি, যে প্রদত্ত কোন পদ্ধতিটি অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল? অপশানগুলো আছে জিন থেরাপি, এলিজা, ইলেকট্রোফোরেসিস, নাকি কোনোটিই নয়। তাহলে এখানে আবার এইগুলো সম্বন্ধে একটুখানি জেনে নিই। আচ্ছা, এর আনসার যেটা হবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল, সেটা হয়ে যাবে এলিজা, ELISA। এটার ফুল ফর্ম আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা এলিজার থেকেই করি। এটা কত নাম্বারের কোয়েশ্চেন? 11 দাগের কোয়েশ্চেন। এটা হচ্ছে 11 দাগের কোয়েশ্চেন। প্রথমে যে অপশানটা আমাদের উত্তর হলো আর কি এলিজা, ELISA। এলিজার ফুল ফর্ম হচ্ছে এনজাইম, ENZYME, E ফর এনজাইম, লিঙ্কড, LINKED, এনজাইম লিঙ্কড, ইমিউনো সরবেন্ট এসে, ইমিউনো ইমিউনো সরবেন্ট এসে। ওকে, এটা হচ্ছে এলিজা। তো এলিজাটা কি সেটা জানতে হবে। লিখে রাখো যে অ্যান্টিজেন অ্যান্টিবডির, যদি পড়ে যে এলিজা কি, 2 নম্বরের কোশ্চেন, অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার মাধ্যমে কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, কোনো অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা হরমোনের উপস্থিতি বা
হরমোনের উপস্থিতি নির্ধারণের পদ্ধতি হলো ELISA, এলিজা। ঠিক আছে, তো এটা হচ্ছে সাধারণত গর্ভধারণ প্রক্রিয়ার ক্ষেত্রে এলিজার ব্যাপক ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এলিজাটা হলো ওকে। আচ্ছা, ওকে ওকে আচ্ছা, নেক্সট আমরা দেখি যে এলিজা হলো, নেক্সট আমাদের যে অপশানে ছিল সেটা হচ্ছে যে জিন থেরাপি অ্যান্ড হচ্ছে ইলেকট্রোফোরেসিস, জিন থেরাপি এবং হচ্ছে ইলেকট্রোফোরেসিস। তাহলে জিন থেরাপি কাকে বলে সেটা দেখি। আমাদের এখানে কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার ওপর নির্ভরশীল, সেটা কিন্তু উত্তর হয়ে গেছে এলিজা। এলিজা সম্পর্কে যদি 2 নম্বরের কোয়েশ্চেন পড়ে বা 1 নম্বরের কোয়েশ্চেন পড়ে কীভাবে লিখতে হবে সেটা আমরা বলে দিলাম। নেক্সট চলে আসি জিন থেরাপি, যেটা সেটা জিন থেরাপি, এটাও একটুখানি বলে দিই। এই জন্যই আমি বারবার বলি যে এই MCQ এর ক্লাস হলেও এখান থেকে যে বাকি অপশানগুলো ধরে আমি এক্সপ্লেন করে দিই সেটা কিন্তু তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। তাই যারা বায়োলজি স্টাডিমেটকে চেনো তারা তোমাদের বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটা একটু শেয়ার করো। জিন থেরাপি কাকে বলে একেবারে লিখে নাও। জিন থেরাপি কাকে বলে একেবারে লিখে নাও যে জিন ত্রুটিজনিত কারণে রোগ দেখা দিলে রোগাক্রান্ত ব্যক্তির দেহে, মানে কোনো জিনের ত্রুটির কারণে কোনো এক ব্যক্তি অসুস্থ, তো সেখানে যে রোগাক্রান্ত ব্যক্তির দেহে ত্রুটিমুক্ত জিন ঢুকিয়ে রোগ নিরাময়কে জিন থেরাপি বলে। তার মানে যে জিনটার জন্য রোগাক্রান্ত হচ্ছিল সেই রোগাক্রান্ত ব্যক্তির দেহে জিন মুক্ত, মানে রোগমুক্ত জিন প্রবেশ করিয়ে সেই ব্যক্তিকে সুস্থ করে তোলার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে জিন থেরাপি। ওকে, নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ওকে, ইলেকট্রোফোরেসিস একটা নেক্সট অপশানে ছিল। তাহলে ইলেকট্রোফোরেসিস কাকে বলে আমরা একটুখানি দেখে নিই। নেক্সট হচ্ছে ইলেকট্রোফোরেসিস, এটা বায়োটেকনোলজি ইউনিট 5-এর একটা কোয়েশ্চেন। ইলেকট্রোফোরেসিস, ওকে, লিখে রাখো যে বিদ্যুৎ শক্তির প্রয়োগে আধানযুক্ত অণুর
পৃথককরণ পদ্ধতিকে ইলেকট্রোফোরেসিস বলে। ইলেকট্রোফোরেসিস বলে। ওকে, তাহলে এখানে আমাদের কত নাম্বার কোয়েশ্চেন এখানে চলছিল? এটা হচ্ছে 11 নাম্বার কোয়েশ্চেন। অ্যান্টিজেন অ্যান্টিবডির পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল হচ্ছে এলিজা, অপশন বি হয়ে গেল আনসার। 12 নাম্বার কোয়েশ্চেন, বৈশিষ্ট্যপূর্ণ দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলা হয় ইকোটোন, অপশান এ হয়ে যাবে আনসার। 13 নাম্বার কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি হটস্পট নির্ধারণের প্রাথমিক শর্ত? শর্ত নয়, আবার এখানে বলেনি, কেন বলছে কোনটা শর্ত, অর্থাৎ অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি, এটা তো অবশ্যই থাকতে হবে। অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি, এটাও হতে হবে। অধিক মাত্রায় বনভূমি, অপশান এ ও বি, অর্থাৎ এ ও বি উভয়ই, অপশান ডি হয়ে যাবে আনসার। অপশান ডি হয়ে যাবে আনসার। ওকে, 14 নাম্বার কোয়েশ্চেন এবং এখানে SC 44 থেকে লাস্ট কোয়েশ্চেন, একক সময়ে একক অঞ্চলে উৎপাদক সালোক সংশ্লেষের মাধ্যমে যে জৈববস্তু সংশ্লেষ করে তাকে বলা হয় আসল প্রাথমিক উৎপাদন, মোট প্রাথমিক উৎপাদন, গৌণ উৎপাদন, নাকি কোনোটিই নয়? এখানে যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মোট প্রাথমিক উৎপাদন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আনসার। SC 44 থেকে তোমাদের যদি মনে হয় কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট আছে অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।